মার খাওয়ার ভয়ে বলতাম যে হ্যাঁ ওই ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারই হব। যাত্রাটাকে যে বেছে নেব আমি এইটা ভাবিনি। তখন আমি ক্লাস 3-তে পড়ি, অনেক জায়গাতে আমি কাজ করতাম, হ্যাঁ আমি অবশ্যই তখন আমি গোপন করতাম। তো এই জিনিসটাকে সবাই ভালো চোখে দেখতো না, তাহলে এই ছেলে বা কেমন একটা হবে। তো যেহেতু বাবা মা তখন মানে বাড়িতে থাকতে পারতেন না, যে এই জিনিসটা থেকে একটু আড়াল করাটাই ভালো। তো নমস্কার সবাইকে, দা জেজি শো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট যাত্রা শিল্পী মিস্টার সৌমিক চ্যাটার্জি মহাশয়। এইবার এইবার তোর সব খেল খতম হবে রাধা। তো কেমন আছেন স্যার? হ্যাঁ আমি খুবই ভালো আছি। তুমি কেমন আছো আগে বলো। আমিও খুব ভালো আছি। তো খুব অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার এই মানে মূল্যবান সময় দেওয়ার জন্য। ভুলে যাস না, শয়তানের পাঠশালায় আমি হলাম তো সাক্ষাৎ গুরুদেব। বোকা, ভীষণ বোকা। না, না, আমি কিছু করিনি। বিশ্বাস করো, আমি কিছু করিনি। আমি ঘরে যাব, আমার খুব ভয় করছে, আমি ঘরে যাব। আরে সেই জন্যই তো আমি তোমাকে বাইরে যেতে বারণ করছি। তাছাড়া ওই মন্দিরের পথে আমার বাবা আর পিসি দাঁড়িয়ে আছে, তোমাকে দিয়ে ওই সম্পত্তির কাগজে জোর করে সই করিয়ে নেবে। ঠিক ওই রানীকে যেমন করে আমি আমার কামনার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিলাম, তোকেও তোকেও ঠিক তেমনি ভাবে আমি আমার কামনার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারবো। তবেই আমার নাম প্রেমনাথ, যার আগে প্রেম আর পিছে লাভ। খুব অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার এই মানে মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আমরা সবার প্রথমে আপনার কাছে এই জিনিসটা আস করব যে এই যে আজকে আপনি একটা মানে যাত্রা শিল্পী, তো যাত্রা শিল্পী হয়ে ওঠার পেছনে কি কারণ রয়েছে? যাত্রা শিল্পী হয়ে ওঠার কারণ মেইনলি যেটা আছে সেটা আমি, আমার বাড়িতে বাবা মা দুজনেই যাত্রা শিল্পী, অনেক পুরনো যাত্রা শিল্পী। এবং সেটা ছোটবেলা থেকে সেটা দেখে বড় হয়ে ওঠা, এবং তারপরে এই যাত্রার সঙ্গে একটা অভিনয়ের প্রতি একটা টান, একটা ভালোবাসা, সেটা ছোটবেলা থেকেই মানে একটা তৈরি হয়েছে। তো তারপরে সিদ্ধান্ত নিলাম যে নিজেই মানে অভিনয় অভিনয় করার, অভিনেতা হওয়ার। তো সেইখান থেকেই মোটামুটি এটা শুরু করে পথ চলা শুরু আর কি। আচ্ছা আচ্ছা। তো আমরা একটু ব্যাকওয়ার্ডে যাব, যেমন আমরা ছোটবেলার কথা হুম। বললেন। তো ছোটবেলায় অনেকের বিভিন্ন রকম ড্রিম থাকে, কি স্কুলে যখন স্যার আস করে কি বড় হয়ে কি হবি, অনেকে বলে ডাক্তার হবে, কেউ হবে পুলিশ হবে, কেউ হবে পাইলট, এরকম বড় বড় সবার ড্রিম থাকে। তো ওই সময় থেকে কি হুম। আপনার যাত্রার প্রতি একটা অ্যাট্রাকশন ছিল বা ভিশন ছিল এরকম, বা অন্য কি আপনার কোনো ভিশন ছিল কি সম্বন্ধে? না, টু বি অনেস্ট আমি ছোটবেলাতে ওরকম স্যাররা জিজ্ঞাসা করতেন, কিন্তু মার খাওয়ার ভয়ে বলতাম যে হ্যাঁ ওই ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারই হব। কিন্তু মনে মনে কোথাও একটা এই রঙিন জগৎ বা একটা এই স্বাধীন যে একটা ব্যাপার, এই জিনিসটা মানে একটা অভিনেতা হওয়ার, এই জিনিসটা একটা ছোটবেলা থেকে একটা মাথার মধ্যে একটা কনসেপ্ট ছিল। কিন্তু সেটা সত্যি বলতে বলে হয়েও ওঠা মানে বলে হয়নি আর কি, বলা হয়নি। এবার তারপরে আস্তে আস্তে যখন আমি দেখলাম যে বড় হয়ে নিজের ভালো মন্দটা নিজে বুঝতে শিখেছি, তো তারপরে এটা অভিনেতা হওয়ার, কিন্তু মানে অভিনেতা হয়েছি। কিন্তু সত্যি কথা বলতে এটা ছোটবেলা থেকেই মাথার একটা সাইডে ছিল যে একটা অভিনেতা হব। তবে হ্যাঁ, যাত্রাটাকে যে বেছে নেব আমি এইটা ভাবিনি। তো আমি ভেবেছিলাম অভিনেতা হব, সেটা কোনো দিক থেকে হোক, সেটা টিভি লাইনে হোক, সিনেমা সিরিয়াল যাই হোক না কেন, টেলিফিল্ম যাই হোক না কেন, কিন্তু যাত্রাটাই মানে বেছে নিলাম, আচ্ছা। এই আর কি তো ব্যাপার। এই যাত্রা বেছে নেওয়ার মানে কোন সময় আপনার মনে হলো কি না এই সময় আমাকে যাত্রা যাওয়া উচিত, বা আপনার মনে একটা ভিশন এলো না আমাকে যাত্রা জয়েন করা এই সময় উচিত বা আমি এর জন্য তৈরি? হ্যাঁ, তো আমি যাত্রা মেইনলি প্রথম আমার স্টেজ পারফরমেন্স তখন আমি ক্লাস 3-তে পড়ি। তখন হচ্ছে প্রথম আমার স্টেজে ওঠা অ্যাজ এ প্রফেশনাল আর্টিস্ট। কিন্তু ডেফিনেটলি তখন আমি ছোট ছিলাম, মানে নিজের রোলটা যে নিজেকে করতে হবে তার প্রতি যে একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ববোধটা ডেফিনেটলি আমার তখন হয়নি। কিন্তু তবুও আমি উঠেছিলাম স্টেজে। তো আমি পুরো সিজনটা কমপ্লিট করি, ক্লাস 3 ক্লাস 4। তো তারপরে পড়াশোনার জন্য একটা লং গ্যাপ। তো তারপরে আমি কলেজ যখন কমপ্লিট করলাম, কলেজটা কমপ্লিট করার পরে 2019-এ কলেজটা কমপ্লিট করার পরে তারপর আমার মনে হলো যে না, তার আগে ডেফিনেটলি আমি অনেক জায়গাতে আমি কাজ করতাম, হ্যাঁ আমি কিছু জায়গাতে আমি চাকরি করতাম, তো মানে আমার বাড়ির কাছেই। তো সেইখানেই আমি ছেড়ে দিয়ে আমার মনে হলো যে না, কোথাও যেন আমাকে স্টেজটা যেন, অভিনয়টা যেন আমাকে মনে হয় যেন ডাকছে কোথাও একটা।
তো সেইটা সেইভাবে সেই টানেই আমার অভিনেতা হওয়া আর কি, কলেজ কমপ্লিটের পরে। আচ্ছা। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের সৌমিক বাবু আমার ছোটবেলার ফ্রেন্ড, স্কুলের আগে থেকেই ফ্রেন্ড, এক পাড়ায় আমরা খেলেছি। তো আমি আপনার মধ্যে একটা জিনিস লক্ষ্য করতাম, যে ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম তখন আপনি না আপনার এই বাবা মায়ের যে পরিচয়টা একজন যাত্রা শিল্পী, এটা আপনি গোপন করতেন। সবার কাছে নয়, খুব ক্লোজ জন যারা তারা জানতো, যেমন আমি জানতাম, বাট ম্যাক্সিমাম বন্ধু বান্ধবদের কাছে আপনি এই পরিচিতিটা একটু গোপন করতেন। আজ আপনি নিজে পডকাস্টে এসে নিজের এই পরিচিতি সম্পর্কে আরো মানুষকে জ্ঞান দেবেন বলে বিভিন্ন মতবাদ দিচ্ছেন বা নিজের এক্সপ্রেশন দিচ্ছেন। তো এর মধ্যে কেন আপনি তখন গোপন রাখতেন, বা কি মাইন্ডসেট কাজ করতো, একটু যদি জানতে পারি। হ্যাঁ, সত্যি বলতে হ্যাঁ, আমি অবশ্যই তখন আমি গোপন করতাম, কারণ গোপন করার পিছনে বেশ কিছু কারণ ছিল, এবং তার মধ্যে যেটা মেন যে কারণটা, আমি যে কারণে আমি গোপন করতাম সেটা হচ্ছে যে মানে অনেকে না যাত্রাটাকে মানে ভালো চোখে দেখে না। আমি যেহেতু আমি আগেই বলেছি, আমি ছোটবেলা থেকেই আমি মানে বলা চলে যে যখন থেকে আমার জ্ঞান পড়েছে তখন থেকে আমি অভিনয়টা, যাত্রাটা, এই জিনিসটাকে নিয়ে আমি দেখতে দেখতে ঘাঁটতে ঘাঁটতে আমি বড় হয়েছি। তো এই জিনিসটাকে সবাই ভালো চোখে দেখতো না। সবাই মানে বললেই বলতো যে আবার সবাই যখন জিজ্ঞাসা করতো বাবা মা কি করে, না যাত্রা করে, যদি আমি বলতাম তখন একটা কোনো ও যাত্রা করে তাহলে এই ছেলে বা কেমন একটা হবে, এই 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 যে একটা যে মানুষের মাইন্ড সেট আপ, এই জিনিসটা মানুষের মধ্যে তখন আমি খুব মার্ক করতাম। তো যেহেতু বাবা মা তখন মানে বাড়িতে থাকতে পারতেন না, তখন আমাকে একাই থাকতে হতো ছোট থেকে, যেমনটা জয় জানে সবই। তো যেমনটা থাকতে হতো, তো সেই কারণেই আমি একটু এই সব চিন্তা ভাবনা থেকে মাথাকে আমি রিলিজ দেওয়ার জন্য, তো আমি এই কারণেই আমি করতাম আর কি, যে এই জিনিসটা থেকে একটু আড়াল করাটাই ভালো। শুধু শুধু লোক তো ভালো করতে পারবে না, লোকের খারাপটা শুনে নিজের মাথা নষ্ট করে কি লাভটা আছে। একদম একদম। এটাই আর কি মেইনলি ব্যাপার। তো তো এখন হুম, আমি ব্যাপারটা যেটা আমি দেখলাম যে এখন আমি বড় হওয়ার পরে নিজে অভিনয়টা মানে করার পরে, ভেতর থেকে জিনিসটা দেখার পরে যখন আমি বুঝলাম যে না এই জিনিসটা কোনো খারাপ নয়, যারা বাইরে থেকে যারা দেখে তারা হচ্ছে একটা ভুল কনসেপ্ট নিয়ে বাঁচছে। তো সেই কারণে আমি ভেতরে ঢুকে, তো এখন আমি মানে সগর্বে বলতে পারি হ্যাঁ আমার বাবা মা একজন যাত্রা আর্টিস্ট ছিলেন এবং আমি নিজেও একজন যাত্রা আর্টিস্ট। আচ্ছা। তো বেশ ভালো লাগলো। তো এখন আপনি যাত্রা করেন, অনেক জায়গায় পারফরমেন্স করেন, তো সমাজে এই যে নেগেটিভিটিটা, এটা কি এখনো কি রয়ে গেছে, না মানুষের বিভিন্ন মনের পরিবর্তন তো হয়, সেটা কি কখনো ঘটেছে না? হ্যাঁ, সেটা ঘটেছে। সত্যি কথা বলতে প্রতিটা জিনিসের ভালো দিক আছে, খারাপ দিক আছে, প্রত্যেকটা জিনিসের ভালো দিক আছে, খারাপ দিক আছে। তো ডেফিনেটলি আমি ভালো দিকটাও দেখেছি, খারাপ দিকটাও দেখেছি, এবং আমি খারাপ দিকটা বলতে পারা যায় যে খুব কম দেখেছি, খুব মানে কম। আমি ভালোটাই সব থেকে বেশি পেয়েছি। খারাপটা যেটা দেখেছি, হ্যাঁ খারাপটা আমি দেখেছি মানে কি, এই খারাপ মাইন্ডসেটের মানুষদেরকে আমি দেখেছি। এটা হচ্ছে খুবই কম দেখেছি, যেটা আমি তখনও ফেস করতাম সেটা আমি এখনো ফেস করেছি। তো তাদেরকে আমি এখন মুখের সামনে আমি উত্তর দিতে পারি না যে আপনারা যেটা ভাবছেন সেটা ভুল, সেটা ঠিক নয়, ঠিকটা হচ্ছে এটা, আপনারা ভালো করে মিশে দেখুন। তো এখন হচ্ছে বিভিন্ন জায়গাতে দেখা যায় যে যাত্রার বিভিন্ন পেজ বেরিয়েছে, বিভিন্ন মানে গ্রুপ বেরিয়েছে, তারা যাত্রাটাকে প্রমোট করছে এবং আমরাও প্রমোট করি, আমরা নিজেদের মতো করে প্রমোট করি, কারণ আমরা জানি যে এই জিনিসটা কোনো খারাপ নয়। এটা হচ্ছে আমাদের বাংলার সব থেকে পুরনো একটি ঐতিহ্য, সব থেকে পুরনো ঐতিহ্য হচ্ছে যাত্রা শিল্প। তো এটাকে কোনো খারাপ দিক নেই এর। ডান ডান, যেমন আপনি এক্ষুনি বললেন যে বাংলার সব থেকে পুরনো একটা ঐতিহ্য হচ্ছে যাত্রা শিল্প। তো আগে গ্রাম বাংলায় যাত্রা শিল্পের অনেক প্রসার ছিল, অনেক মানুষ এটা নিয়ে মাতামাতি থাকতেন, বাট এখন সময়ক্রমে এখন দেখা যাচ্ছে যে যাত্রা শিল্পের ধীরে ধীরে পতন ঘটছে বা একটু কমে যাচ্ছে। তো এটার কারণ কি আপনি বলতে চান? সত্যি কথা বলতে এটার কারণ বলতে গেলে চলে যে আগে যখন যাত্রার যখন স্বর্ণযুগ যেটা বলা চলে, যখন আমার মা বাবা যখন প্রথম যাত্রাতে এসেছিল, আজ থেকে প্রায় 35 40 35 40 বছর আগেকার ঘটনা। তো সেই সময় যখন ওনারা এসেছিলেন, সেই সময় যাত্রার যে সময়টা ছিল সেটা এখন নেই। তার একটাই কারণ হচ্ছে এই ঘরে ঘরে সবার কাছে এখন টিভি পৌঁছে গেছে। তো ঘরে ঘরে এখন টিভি পৌঁছে যাওয়ার কারণে তারপর আরো লাইভ টেলিকাস্ট, তাছাড়া ফেসবুকে, ইউটিউবে এসব বিভিন্ন জায়গাতে ক্লিপ দেখা যাচ্ছে। সেটা শুধু আমি যাত্রা বলবো না, বিভিন্ন এই যে লাইভ শো গুলো যে হচ্ছে, বিভিন্ন লাইভ শো গুলো থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, এই কারণে এই ঘরে বসে তারা দেখতে পাচ্ছে। তো আমরা সব সময় আমরা হচ্ছে অলস, আমরা কোনো সময় আমরা এটা চাইবো না যে না আমরা সেই 10 কিলোমিটার দূরে গিয়ে মাঠে গিয়ে দেখবো, কারণ আগে ঘরে কিন্তু কোনো টিভি ছিল না, কোনো উপায় ছিল না। তারা এইটার প্রতি একটা ক্রেজ ছিল যে না আমরা একটা দেখবো, একটা গিয়ে কি হচ্ছে না হচ্ছে ব্যাপার। কিন্তু এখন সবাই ঘরে বসেই দেখতে পাচ্ছে, তো তারা কেন কষ্ট করে রাত জেগে মাঠে তারা দেখতে যাবে? তো এই কারণেই কমে যাচ্ছে, এটা আমার একটা ধারণা। তারপর দ্বিতীয় কথা, সত্যি বলতে গেলে চলে যে আগে যারা আর্টিস্ট ছিলেন তাদের মানে সেই সব দিনের আর্টিস্টরা এখন আর নেই, যে যারা যাত্রাটাকে সেইভাবে এগিয়ে নিয়ে যাবে। সেই ধরনের আর্টিস্টও আর নেই, সেই ধরনের লোকজনও আর নেই। এটা হচ্ছে একদম বাস্তব কথা, এটা আমি নিজে ফেস করেছি। ডান ডান। তো যেমন আপনি এক্ষুনি বললেন লাইভ পারফরমেন্স, তো যাত্রাতে আমাদের স্টেজে লাইভ পারফরমেন্স করতে হয়, বাট
এখন সোশ্যাল মিডিয়ার যুগ, টিভির যুগ, যেমন আপনি বললেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, অনেক কিছু আছে। তো এখন আমরা যা মেন স্ট্রিমের অ্যাক্টার্সদের দেখি যারা সিনেমা করে বা সিরিয়াল করে, তাদের বিভিন্নবার রিটেক নেওয়া হয়, তারপরে এডিট টেবিলে যায়, এবং লাস্টে একটা ফিনিশ পর্যায়ে এসে ওনাদের সিনেমা বা সিরিয়াল আমরা দেখতে পাই। বাট আপনাদের লাইভ পারফরমেন্স স্টেজে গিয়ে ওখানে দিতে হয়। ভুল মানুষ মাত্রই হয়। তো এই ভুল নিয়ে কি কোনো ট্রল বা কিছুর সম্মুখীন আপনাকে হতে হয়েছে বা হতে হয় যাত্রা শিল্পীদের? সত্যি কথা বলতে আমি এখনো পর্যন্ত স্টেজে উঠে সেইভাবে ভুল আমি নিজে করিনি। তবে আমার কোয়েক্টার ভুল করেছে, এবং সেটা ভুল করলেও আমাদের রিহার্সালের সময় সেটাকেই আমরা সেট করে নিই। আগে যেমন রিহার্সাল হয়, প্রতিটা জিনিসে যেমন রিহার্সাল আগে হয়, আমরা রিহার্সালের সময় আগেই সেট করে নিই যে এই মানুষটার এইভাবে যদি ভুল হয়, কিভাবে কিভাবে ভুল হয়, একটা অলরেডি একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় যে কিভাবে ভুল হতে পারে। তো সেইভাবে যদি ভুল হয়, তাহলে তার অল্টারনেটিভ উপায়টাও মাথায় ভাবা থাকে। তো এটা গেল 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে যে লাইভ পারফরমেন্সে মানুষ মাত্রই ভুল হয়, ডেফিনেটলি ভুল হয়। আমার আজ পর্যন্ত ভুল হয়নি, তার মানে এটা নয় যে আমার কাল ভুল হবে না। তো হতেও পারে। তো সেটা সবসময় মাথায় রাখতে হয় যে ভুল যাতে না করতে হয়। তারপরেও যদি হয়ে যায়, তাহলে আমরা সবাই তো সংঘবদ্ধ, আমরা তো সবাই ঐক্য, আমরা তো সবাই এক, আমরা তো সবাই বন্ধু, পরিবার। তো আমরা সেই পরিবারের মেম্বাররা, একজন মেম্বার যখন বিপদে পড়ে, আমরা আরেকজন মেম্বার আমরা টেনে তাকে তুলে নিই, কোনো অসুবিধা হয় না। তো তার জন্য কোনো ট্রলের সম্মুখীন আপাতত হতে হয়নি। তো আশা করি ভগবানের দয়াতে সামনে হতে হবে না। তাও যদি হয়, তো তার জন্য আমার পরিবারের লোকরা ম্যানেজ করে নেবে। পরিবার মানে আমার যাত্রা পরিবারের লোকরা। ওকে। তো আমি শুনেছি আপনি বিভিন্ন সিরিয়ালেও অ্যাক্টিং করেছেন বা করতেন, তো এটা কি ঠিক? হ্যাঁ, আমি বিভিন্ন সিরিয়ালে অ্যাক্টিং করেছি, এবং ডেফিনেটলি আমি কোনো মেন ক্যারেক্টারে আমি করিনি। তার কারণ হচ্ছে যাত্রা সিরিয়ালটা একভাবে ব্যালেন্স করা সম্ভব নয়। যারা সিরিয়াল করে তারা জানে সিরিয়ালের কল টাইম কখন কখন থাকে। তো একটা শুট যদি 12টার সময় থাকে, তাকে তখন সকাল 7টা থেকে গিয়ে বসে থাকতে হবে। তো তার শুট সে কখন হবে তার কোনো ঠিক নেই। তো সেই কারণে যাত্রার এটাকে ব্যালেন্স করাটা সম্ভব নয়, কারণ কালকে আজকে আমি যে একটা মেন রোল করলাম, তো তারপরে যদি আমাকে কালকে সেই রোলটার কন্টিনিউটি যদি আমাকে করতে হয়, তাহলে কিন্তু আমাকে কালকে উপস্থিত থাকতে হবে। দেখা গেল আমার কালকে অনেক দূরে শো আছে, তাহলে আমি সেটা কিভাবে করব? তো হ্যাঁ, যাত্রার অফ টাইমে আমি ডেফিনেটলি অনেকগুলো সিরিয়ালই করেছি। তো এইভাবেই চলছে, এখনো চলছে। যাত্রা সিরিয়াল দুটোর পাশাপাশি চলছে, তবে যাত্রাটা আমার মেন প্রায়োরিটি, যাত্রাটাই আমার মেন পরিচয়। ভবিষ্যতেই কোনো ইচ্ছা আছে মানে সিরিয়াল বা কোনো সিনেমাতে আপনার অ্যাক্টিং করার, না যাত্রা নিয়ে ভবিষ্যতে কিছু বড় করার কিছু ইচ্ছা আছে? সিরিয়াল সিরিয়াল সিনেমা নিয়ে কার স্বপ্ন না থাকে? একজন অভিনেতা অভিনেত্রী মেন স্বপ্ন থাকে সিনেমা সিরিয়াল করব। সেটা মেনলি করতে চায় ফেম পাওয়ার জন্য। একদম বাস্তব কথা, মেনলি ফেম পাওয়ার জন্যই লোক হচ্ছে সিনেমা সিরিয়াল এটা করে। মানে আমরা দেখেছি অনেক বড় লোক ছেলেপুলেও সিনেমা সিরিয়াল করে, তাদের কিসের জন্য? তাদের তো টাকা পয়সা তো কোনো অভাব নেই, তাহলে কিসের জন্য করে? ফেম পাওয়ার জন্য করে। তো অবশ্যই যদি কোনোদিন সেই ধরনের কোনো যদি সুযোগ আসে, তবে আমি সিনেমা সিরিয়ালটাকে চুজ করব। তবে কোনোদিনই আমি যাত্রাটাকে ছেড়ে দিয়ে আমি সিনেমা সিরিয়ালটাকে চুজ করব না। আমি সিনেমা সিরিয়ালটা ছেড়ে দিয়ে আমি যাত্রা করতে পারি, তবে যেখান থেকে আমি পরিচিতি পেয়েছি এই যাত্রা থেকে, সেই যাত্রাটাকে আমি কোনোদিনই ছেড়ে দিয়ে আমি মানে ওই সিনেমা সিরিয়ালের দিকে যেতে পারবো না। ওকে, খুব ভালো লাগলো। তো মেন যে হচ্ছে যাত্রা এবং আমরা থিয়েটার, যেমন বাংলাতে অনেক জায়গায় থিয়েটার হয়, তো যাত্রা এবং থিয়েটারের মধ্যে পার্থক্যটা কি? যাত্রা থিয়েটারের মধ্যে বিস্তর ফারাক। যাত্রা থিয়েটারের মধ্যে আমি প্রথমে তার বাইরের ইনফ্রাস্ট্রাকচারটা যদি দেখি, তাহলে সেটা এক। কিন্তু ভেতরের অনেক খুঁটিনাটি জিনিস আছে, সেটা মানে অনেকটাই আলাদা। সেটা হচ্ছে, সত্যি কথা বলতে গেলে কলকাতার অনেক বড় বড় থিয়েটার গ্রুপের ছেলেপুলে আমার বন্ধু বান্ধবের মধ্যে আছে, এবং তাদের সাথে আমার রেগুলারলি কথাও হয়। কিন্তু মেইনলি যেটা ব্যাপার, থিয়েটারটা হয় একটা অডিটোরিয়াম, একটা হলের মধ্যে। সেখানটাতে কোনো মাইক থাকে না, এবং ন্যাচারাল অ্যাক্টিং করতে হয়। ন্যাচারাল অ্যাক্টিং মানে খুবই, আমরা বাড়িতে যেরকম নর্মাল কথাবার্তা বলি, বাড়িতে তো আমরা কোনো একটা কথা অতিরঞ্জিত ভাবে বলি না। এবং সেই বাড়িতে আমরা একটা কথা, মাকে যদি ভাত দিতে বলি, মা ভাত দাও, আমরা এইভাবে বলি, এটা হচ্ছে থিয়েটার। এবং আমরা যাত্রাতে যদি বলি, মা ভাত দাও, এইভাবে হচ্ছে সুর চড়িয়ে বলতে হবে। তার কারণ আছে, সুর চড়িয়ে বলতে হয় এই কারণে, কারণ আমরা যাত্রাটা করি এটা খোলা মাঠে। আমরা হয়তো মেলার মধ্যে যাত্রা করছি, সেখানে হয়তো পাশের স্টলের আওয়াজ আসছে, কার দর্শকের মধ্যে একটা বাচ্চা হয়তো বসে কান্নাকাটি করছে, তো সেগুলো তো আমরা আর নেমে গিয়ে বন্ধ করে দিতে পারি না, সমস্ত কিছু নিয়ে চলতে হবে। তবে হ্যাঁ, তো থিয়েটারটা হয় একটা বদ্ধ ঘরের মধ্যে বলে, খুবই একটা মানে নর্মাল একটা পোলাইট একটা পরিবেশের মধ্যে হয় থিয়েটারটা। ওটা খুব মানে কন্ট্রোল অ্যাক্টিং লাগে ওটার জন্য। তো যাত্রাটা করতে গেলে একটু ফ্রিলি একটু অ্যাক্টিং করা যায়, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার দুটোরই এক। আচ্ছা। তো যাত্রা থেকে সিনেমা যাওয়ার পথটা ইজি, না থিয়েটার থেকে সিনেমা যাওয়ার পথটা ইজি? থিয়েটার থেকে সিনেমা যাওয়ার পথটা ইজি। তার কারণ হচ্ছে সিনেমার যে অ্যাক্টিং প্যাটার্নটা,
সিনেমার অ্যাক্টিং প্যাটার্নটা মানে যেভাবে হয়, আমি তো সিরিয়াল তো আমি করে দেখেছি, সিনেমা করিনি, সিরিয়াল তো আমি করে দেখেছি। তো ব্যাপারটা হচ্ছে ওই সিনেমার ঠিক যেভাবে মানে স্টুডিওর মধ্যে যেভাবে শুটিংটা হয়, যেভাবে নর্মাল কথা বলে, তো সেইভাবেই কথাটা ওই থিয়েটারে হয়। তাই জন্য হচ্ছে সিরিয়ালের প্যাটার্ন আর থিয়েটারের প্যাটার্ন এই দুটো হচ্ছে অ্যাক্টিং প্যাটার্নটা এক। কিন্তু সত্যি কথা বলতে যার মধ্যে ট্যালেন্ট আছে, যার মধ্যে সেই খিদেটা আছে যে আমি বড় কিছু করব, ডেফিনেটলি যাত্রাটা ছোট কিছু নয়। বড় বড় শিল্পীরা যাত্রা থেকেই উঠেছে এবং সিনেমার সমস্ত প্রায় 80% শিল্পীরাই, বড় বড় শিল্পীরা হচ্ছে যাত্রাতে এসেছে এবং তারা কন্টিনিউ ভাবে যাত্রা করে যাচ্ছেন, এখনো পর্যন্ত করছেন। তো সেটা হচ্ছে ব্যাপার, কিন্তু ট্যালেন্ট থাকলে ডেফিনেটলি হবে। সোজা কোনোটা থেকেই নয়, তাও আমি যদি পার্সেন্টেজের হিসাবে যদি দেখতে চাই তাহলে থিয়েটার থেকে একটু সোজা। আর সিনেমাতে যে ছেলেগুলো পিক আপ করা হয়, ছেলে মেয়েগুলো বেশিরভাগ থিয়েটার থেকেই করা হয়। আচ্ছা, তো আমরা আবার একটু ফেরত চলে যাবো আপনার ছোটবেলাতে। যেমন আপনি বললেন যাত্রা আপনি প্রফেশন, অ্যাজ এ প্রফেশন আপনি চুজ করেছেন। তো এই যে প্রফেশন হুম চুজ করার আগে বা সেই যখন আপনার হুম স্ট্রাগল টাইম চলছে একটা টাইমে, হুম। সেই চলুন আপনার ফ্যামিলিতে সবাই যাত্রা শিল্পী, তো আপনার ফ্যামিলিতে আশা করি সাপোর্ট ছিল তেমন, কোনো ফ্যামিলিতে কোনো অবজেকশন আসেনি, বাট পারিপার্শ্বিক সমাজ এরকম কোনো স্ট্রাগলস বা কোনো এমন নেগেটিভিটি আপনাকে ফেস করতে হয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি ফেস করতে হয়েছে, সত্যি কথা বলতে ফেস করতে হয়েছে। এবং ফেস করতে হয়েছে যেটা মেইনলি, যে প্রশ্নের সম্মুখীন আমাকে বারবার হতে হয়েছে সেটা হচ্ছে যে এতে কি ভবিষ্যৎ আছে, এতে কি ভবিষ্যৎ আছে। মানে ভবিষ্যৎ বলতে গেলে আজকালকার যুগে মেইনলি লোক যেটা বোঝে সেটা হচ্ছে যে মানে বউ বাচ্চা নিয়ে যেন বিয়ের পরে যেন সুখে থাকা যায়, ঠিক আছে। সেটা এমন একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে আজকালকার দিনে, সেটা যেন যাত্রাতে হয় না। তার মানে হচ্ছে যাত্রা শিল্পীদের যেন বিয়ে হয় না, এটাই হচ্ছে মানে একটা ব্যাপার। তো মানে এমন মেইনলি অবজেকশন আজকালকার, কারা তবে করতেন? হ্যাঁ, এমন অবজেকশন করতো একটা এজ গ্রুপের লোকরা, একটা এজ গ্রুপের লোকরা বলতে মানে যাদের হচ্ছে মিনিমাম 45 to 50 প্লাস যারা, তারাই এই ধরনের কথাগুলো বলতেন। তবে হ্যাঁ, আমার বয়সী কোনো ছেলে মেয়ে বা এরকম বা এর থেকে আরেকটু আপার লেভেলের যারা আছে, তো আমি মানে বিলো 45 যারা বা বিলো 40 যারা, তাদের থেকে আমি কোনো ধরনের কোনো কমপ্লেন পাইনি। অলওয়েজ আমি অ্যাপ্রিসিয়েশনই পেয়েছি। বিশেষ করে বন্ধু বান্ধব খুবই তারা বলতো যে হ্যাঁ খুব ভালো। ইভেন আমি প্রথম প্রথম কিন্তু তাদের থেকেও লোকাতাম। তো তারপর আমি যখন বুঝলাম না যে তারাও এই জিনিসটাকে ভালোবাসে, তারাও এই জিনিসটা ভালোবাসে, মানে একটা কমফোর্ট জোন যখন আমি পেলাম তাদের কাছে, তো তখন আমি ব্যাপারটা খুব ভালোভাবে খুলে মানে এনজয় করলাম। ইভেন আমার বন্ধু বান্ধবরা এখনো আমার কাছাকাছি কোথাও শো হলে দেখতে যায় এবং তারা দর্শকের কাছে ওখানে বসে হাততালিও দেয়, তো খুবই ভালো আমাদের লাগে সেই কাছাকাছি জিনিসটা। কোনোদিন কি শো আছে না এখন নেই? আপাতত এই কাছাকাছি আমাদের এখন হচ্ছে শো নেই, তবে শো হতে পারে মানে চৈত্র মাসের দিকে হতে পারে, চৈত্র মাসের দিকে এই সাইডে বেশি শো হয়। এখন আমাদের বাইরের জেলাগুলোতে, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ওই সাইডটাতে হচ্ছে। তো যেমন আপনি বললেন নেগেটিভিটি, তো আমাদের দর্শক বন্ধুদের মধ্যে অনেকেরই এমন কোশ্চেন থাকতে পারে, বা যারা ধরুন যাত্রাকে নিয়ে কেরিয়ার বানানোর কোনো ইচ্ছে রয়েছে, তাদের মনে হুম অনেক রকম কোয়েরিজ থাকে, কি যাত্রা আমরা স্টার্ট করব কিভাবে, বা যাত্রা ফিউচারে স্কোপ কি, বা এটা নিয়ে আমরা কি ধরনের কিভাবে আমরা কেরিয়ারকে স্ট্রং করতে পারি বা বিল্ড করতে পারি। হুম। তো প্রথম কথা হচ্ছে যাত্রা শুরু করব কিভাবে। দেখো, যাত্রা শুরু করতে গেলে যাত্রাটা এমন বিশাল কিছু কঠিন নয় শুরু করার ক্ষেত্রে। যাত্রাটা কিন্তু সিনেমা সিরিয়ালের অভিনয়ের থেকে কিন্তু প্রচন্ড কঠিন, এটা কিন্তু সত্যি কথা, এটা কিন্তু টু বি অনেস্ট। কারণ জয় যেটা প্রথমেই বললো রিটেক, এই রিটেক ব্যাপারটা কিন্তু এখানে নেই। এই রিটেক, আমি রিটেক জিনিসটার গল্পে পরে আসছি, এই রিটেক জিনিসটাতে কি হয়। তো তারপরে এই রিটেক জিনিসটা কিন্তু এখানে নেই, তাই জন্য অ্যাক্টিং এর ক্যাপাবিলিটি থাকাটা দরকার। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এটা যে শুরু করতে গেলে বিশাল কিছু যে অডিশন দিতে হবে, বিশাল কিছু যে মানে ঘাম ঝরাতে হবে, ওরকম কোনো ব্যাপারই নয়। আমাদের এখন মেদিনীপুর সেকশন বা কলকাতা সেকশন সব জায়গাতেই আমাদের যাত্রার হচ্ছে মানে বড় বড় আমাদের অফিস রয়েছে। তো সেখানটাতে গিয়ে নিজে কথা বলে সেখানটাতে হচ্ছে কথা বললেই হবে। হ্যাঁ, সেখানটাতে কথা বললেই যাত্রাতে তারা হচ্ছে সুযোগ করে দেবে। এবং তার এরপরে কথা হচ্ছে যে যাত্রাতে করে পরে কি তারা করতে পারবে। ডেফিনেটলি যাত্রা করে পরে কিছু করা যাবে, কারণ যাত্রাটা এখন হচ্ছে আধা সরকারি। এটা পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি দপ্তরের আন্ডারে পড়ে এটা। তো এইটা হচ্ছে এটার একটা 60 বছর পরে যেমন অন্যান্য চাকরিতে যেমন পেনশন আছে, এই যাত্রাতেও হচ্ছে কিন্তু পেনশন আছে। এটা অনেকেই জানে, অনেকেই জানে না। যাত্রাতেও কিন্তু পেনশন আছে। তো সেইখানে কিন্তু একটা পেনশন একটা পাওয়া যায়। তার জন্য প্রতি বছর ফর্ম ফিল আপ করে সেটা জমা দিলে একটা টাকা কিন্তু এটা পাওয়া যায়। তো সেইভাবে হ্যাঁ, ডেফিনেটলি কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয়। আপনাকে কি দিতে হবে, আপনি কি পাবেন আর আপনাকে কি দিতে হবে, এটা হচ্ছে প্রশ্ন।
আপনি পাবেন, আপনি মানুষের ভালোবাসা পাবেন। আপনি একটা যাত্রাতে ডেফিনেটলি ভালো টাকা ইনকাম করা যায়, যাত্রাতে সত্যিকার একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের একটা টাকা ইনকাম করা যায়। হ্যাঁ, যদি সেই জায়গাতে তুমি পৌঁছাতে পারো তবে নিজের ডেফিনেটলি তো পরিশ্রম দিতে হবে, ফ্যামিলি থেকে বাড়ি থেকে দূরে থাকতে হবে, রাতের পর রাত জাগতে হবে যখন প্রোগ্রাম হবে। হয়তো অকেশনের দিনগুলো যেটা অন্যান্য চাকরিতে বাড়িতে কাটাতে পারতে সেটা হয়তো বাড়িতে কাটাতে পারবে না। তো এই জিনিসগুলো হবে, তো এই জিনিসগুলোকে কেউ যদি একটু সাইডে করে রাখতে পারে তাহলে ডেফিনেটলি যাত্রাতে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট একটা ইনকামও হয় এবং মানুষের ভালোবাসাও পাওয়া যায়, অনেক ভালোবাসা পাওয়া যায়, অনেক পরিচিতিও পাওয়া যায়। বলতে এখন শিখতে চাই যেভাবে বলতে গেলে চলে, যে কলকাতাতে এখন অনেক ওয়ার্কশপ হয়, অনেক ওয়ার্কশপ হয় এখন যেখানে অ্যাক্টিং শেখানো হয় ফ্রিতে। হ্যাঁ, ফ্রিতে। কেউ আমার সাথে যদি কেউ যোগাযোগ করে তাহলে আমি তাকে ডেফিনেটলি সেই রাস্তাটা তাকে আমি দেখিয়ে দিতে পারি যে ফ্রিতে ওয়ার্কশপ হয়, টলিউডের বড় বড় আর্টিস্টরা ওখানটাতে অভিনয় শেখান। সেখানটাতে আমি আগে যেতাম, ডেফিনেটলি আমি সেই আক্ষরিক অর্থে কোনোদিন শিখিনি, কারণ আমি তো ছোটবেলা থেকে যেহেতু দেখে বড় হয়েছি, তো আমার সেই অর্থে মানে কোনোদিন যাত্রার যে স্ট্রাকচারটা, ইনফ্রাস্ট্রাকচারটা, সেইটা আমাকে কোনোদিন শেখার দরকার হয়নি। তো মোটামুটি কেউ যদি নিজেকে আরো বিল্ড আপ করতে চায়, দেখুন শেখার তো কোনো শেষ নেই, তো কেউ যদি বিল্ড আপ করতে চায় তাহলে সে ওয়ার্কশপ জয়েন করতে পারে। তো সেইখানটাতে গেলে তারা সেখানে অ্যাক্টিং শিখে তারাই স্কোপ করে দেবে। বা কেউ যদি অ্যাক্টিং সম্বন্ধে একটু ওয়াকিবহাল থাকে, যে কোনো হচ্ছে যাত্রার অফিসে গেলে সেইখানটাতে মানে যারা যারা বসে আছে, কর্তা যারা বসে আছে, তাদের সাথে কথা বললে তারাই চান্স করিয়ে দেবে। আচ্ছা। এর আর জন্য বাকি, কোনো ব্যাপার কিছু নেই। ওকে ওকে, বাকি যারা এনার সাথে কন্ট্যাক্ট করতে চান কোনো যাত্রা সম্বন্ধে বিভিন্ন কোয়ারিজ সম্পর্কে, তো এনার আমি ইনস্টা আইডি অ্যান্ড ফেসবুক আইডি নিচে আমি দিয়ে রাখবো, তো অবশ্যই এনার সাথে যোগাযোগ করতে পারেন। তো একটা খুব মানে কি বলবো, খুব কোয়ারিজ থাকে মানুষের এই কোশ্চেনটা সম্পর্কে। যেমন যাত্রা বলুন, বিভিন্ন আরো অনেক রকম অনুষ্ঠান হয়, যেমন গ্রাম বাংলায় অর্কেস্ট্রা, আরো মনোরমা টাইপের বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। তো এই সব অনুষ্ঠানে রাত্রেবেলা ম্যাক্সিমাম রাত্রেবেলার টাইমেই হয়। তো বিশেষ করে মেয়েদের কাছে, কখনো কখনো ছেলেদের কাছেও হয়তো আসতে পারে বিভিন্ন খারাপ প্রস্তাব বা কুপ্রস্তাব যাকে বলে, এমন কি কোনো প্রস্তাব আসে বা এর কোনো এক্সপিরিয়েন্স আপনার আছে? সত্যি কথা বলতে এইটা যাত্রাতে খুব একটা সচরাচর হয় না, আমি আজ অব্দি কোনোদিন শুনিনি যে যাত্রাতে হয়। তবে হ্যাঁ, আমি শুনেছি এই বিভিন্ন ড্যান্স প্রোগ্রাম গুলো যে হয় সেইগুলোতে নাকি এরকম হয়, কিন্তু যাত্রাতে কোনোদিন হয় না। তার দুটো কারণ আছে মেইনলি। যাত্রাটা যারা দেখতে আসে তারা, যারা দেখতে আসে তারা অবশ্যই যাত্রাটাকে ভালোবাসে বলেই দেখতে আসে। হ্যাঁ, তো তারা হচ্ছে সেই মাইন্ড সেট আপের দর্শক নয়। তবুও তাদের মধ্যে খারাপ কিছু যদি লোকও থাকে তাদেরকে ফিল্টার করে দেওয়া হয়, কারণ আমরা যেখানে যেখানে যাত্রা করতে যাই সেখানে মানে পুলিশ প্রোটেকশন থাকে। সেখানেতে পুলিশ প্রোটেকশন থাকে, প্রশাসন আমাদেরকে পুরোপুরি ভাবে সাহায্য করে। তারপরে তো আমরা যে জায়গাতে যাত্রা করতে যাই সেই জায়গার কমিটির যারা সদস্য যারা থাকেন, ওনারা তো পুরোপুরি ভাবে সাহায্য করেন, মানে আমাদের ধারে কাছে কোনো আঁচ পর্যন্ত আসতে দেন না। তো তারপরেও যদি খারাপ কিছু যদি এসে থাকে তাহলে তার জন্য তো প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয়। তো আমাদের কাছে আজ অব্দি এরকম কোনো কিছু হয় না, তবে আমি শুনেছি। তবে আমি সরকারের কাছে রিকোয়েস্ট করবো সমস্ত ধরনের যে স্টেজ প্রোগ্রামগুলো যে হয় সেইগুলোকে প্রোটেকশনের ব্যবস্থা করে দেওয়ার, কারণ হচ্ছে মানুষ তো সবাই, ছেলে মেয়ে সবাই, তারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে রাত্রিবেলা প্রোগ্রাম করছে, মানুষের মনোরঞ্জন করছে। তার মানে এটা নয় যে তাদের কাছে কুপ্রস্তাব দিতে হবে বা তারা হচ্ছে খারাপ মানুষ। তো তাদেরকে একটু প্রোটেকশন দিলে ভালো হয়, আমরা তো পাই কিন্তু তাদেরকে দিলেও ভালো হয়। ওকে ওকে। তো মেন যেমন আপনি বললেন দর্শকদের কথা, তো দর্শকদের মধ্যে মানে আপনি অনেকদিন থেকে যাত্রা শিল্পের সাথে যুক্ত, যবে থেকে অভিনয় করছেন তার আগে থেকেই আপনি যুক্ত। তো মেনলি হুম। এটা কি লক্ষ্য করেছেন, যেমন আগেকার দিনে যাত্রার ক্রেজটা অনেকটা পরিমাণে ছিল, এখন ক্রেজটা হুম। ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তো এখনকার যে ইয়ং জেনারেশন, ওরা কি যাত্রা দেখতে যায়, বা ওদের মধ্যে কি যাত্রার কোনো আগ্রহ আছে, না ওই ওল্ড এজ যারা ওনারাই শুধু আসেন? না, 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 অবশ্যই তারা ইয়ং ছেলেপুলে যারা তারা হচ্ছে যাত্রা দেখতে যায়, তারা যাত্রা অর্গানাইজও করে এবং তারা নিজেরাও যাত্রা করে। কারণ এখন মেইনলি আমি যে দলটাতে এখন রয়েছি, আমার দলটাতে তো মানে প্রায় আমাদেরই বয়সের ছেলে মেয়ে, সব আমাদেরই বয়সের সমস্ত ছেলে মেয়ে। তো প্রত্যেকটা দলে হচ্ছে মানে 14 জন করে আর্টিস্ট লাগে, আর্টিস্টের কথাই বলছি, 14 জন করে আর্টিস্ট লাগে। তো তার মধ্যে 4-5 জন করে খুবই মানে কম বয়সের ছেলেপুলে থাকে। কিন্তু হ্যাঁ, আর একটা জিনিস আছে, একটা যদি 25 বছরের ছেলেকে যদি একটা বাবার ক্যারেক্টার বা একটা মার ক্যারেক্টার যদি করতে দেওয়া হয় তাকে তো মানাবে না, তার জন্য সেই বয়সেরই লোক লাগবে। তো তার জন্য আমাদেরকে ডেফিনেটলি মানে আর সবসময় পুরনো চাল ভাতে পারে, ওল্ড ইজ গোল্ড, এটাকে মাথায় রাখতেই হবে। তো অবশ্যই পুরনো আর্টিস্টদেরকে আমাদের রাখতে হয়, পুরনো আর্টিস্টদের দেখে আমরা শিখি, তারা আমাদেরকে গাইড করে গার্জেনের মতো। তো সমস্ত কিছু মিলিয়েই থাকে, কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে ইয়ং ছেলে মেয়ে সবাই যাত্রা
মানে যাত্রার অনুরাগী হয়েছে, যাত্রাকে তারা ভালোবাসছে, যাত্রা দেখতে আসছে, নিজেরাও করছে এবং অর্গানাইজও করছে। ওকে ওকে। তো এতক্ষণ তো থাকলো যাত্রার কথা, এবার একটু আমরা যাব আপনার পার্সোনাল লাইফে। তো যদি হুম। আমরা আপনার কাছে আজ করি যে আপনার মর্নিং রুটিনটা, কেন অনেক বিশিষ্ট বিশিষ্ট জনেরা বা বিভিন্ন ব্যক্তিরা বলেছেন যে মর্নিং রুটিনে একটা একটা জাদু থাকে, বা যাই হোক, যারা মর্নিং রুটিন সেট করেন তাদের মধ্যে একটা যা হোক একটা চেঞ্জ আসে। তো আপনার কি সেই ক্ষেত্রে কোনো মর্নিং রুটিনের ভূমিকা আপনার লাইফের চেঞ্জের ক্ষেত্রে কিছু এসছে, বা মর্নিং রুটিনটা কি ধরনের আপনার? মর্নিং রুটিন বলতে আমি সত্যি কথা বলতে, যদি আমি আমার লাইফটাকে কোনো আমি মানে প্রপার একটা শিডিউলের মধ্যে আমি বাঁধতে চাই না। যে আমি সকালবেলা উঠে আমি এই কাজটা করলাম, তার মানে আমি কালকেও যে উঠে আমি এই কাজটা করব, আমি এই রুটিনে আমি কোনোদিন নিজের লাইফকে বাঁধতে চাই না। কারণ দেখা গেল, কারণ আমরা তো বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম তো করতে চাই, তো সেই জায়গাতে আমি আজকে যে জিনিসটা পেয়েছি, আমি যে কালকে যে সেই জিনিসটা পাবো তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেই জন্য আমাদেরকে প্রতিটা জিনিসের সঙ্গে সবসময় আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। সেই জিনিসটা মানে আমাদেরকে জলের মতো হতে হয়, যে আজকে এই জায়গাতে গেছি আমাদেরকে এরকম হতে হবে, কালকে ওই জায়গাতে গেছি ওই জায়গার মতো হতে হবে। তো আজকে যে জিনিসটা পেয়েছি সেটা তো আমি কালকেও পাবো, তার কোনো গ্যারান্টি নেই। তো বাড়িতেও যখন আমি থাকি, লং টাইম আমি বাড়িতেও থাকি, তো বাড়িতেও যখন থাকি তখনও যে আমি সেই জিনিসটা যে মানে করব, নিজের লাইফকে যেটা শিডিউলের মধ্যে বেঁধে দেবো, আমার মনে হয় শিডিউলের মধ্যে একটা লাইফকে বেঁধে দেওয়া মানে জেলে বন্দি হয়ে যাবে। তো আমি আমার লাইফটাকে ওইভাবে আমি ঠিক মানে লিড করতে চাই না। আমি আমার লাইফটাকে, ঠিক আছে আমার যেটা হচ্ছে সেটাই অ্যাকসেপ্টেড। আমার লাইফে যদি এখন একটা খারাপ সময় যদি আসে, ঠিক আছে সেটা ডেফিনেটলি, খারাপটা আর পরে ভালো আসবে, খারাপটা নিশ্চয়ই আসার ছিল, তো সেই কারণেই এসেছে। তো প্রতিটা জিনিসকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমি কোনো শিডিউলের মধ্যে বাঁধি না, যেভাবে চলছে সেভাবে। তবে হ্যাঁ, নিজের উপরে কন্ট্রোলটা অবশ্যই রাখি, নিজের উপরে কন্ট্রোল রাখতে হবে, হওয়াটা উচিত। ওকে ওকে। তো আপনি ভগবানে বিশ্বাস করেন? হ্যাঁ, ডেফিনেটলি বিশ্বাস করি। শ্রীকৃষ্ণ, আমি মনে করি আমার মানে ইষ্ট দেবতা শ্রীকৃষ্ণ, আমি মনে করি শ্রীকৃষ্ণ সবসময় আমার সাথে আছেন, আর আমি বিশ্বাসও করি। আপনি আজ লাইফের এমন একটা জায়গায় আছেন, তো এর পেছনে হুম। ভগবান শ্রীকৃষ্ণজির মানে কোনো ভূমিকা বা কি অবদান, কোনো আপনি যেটা চাক্ষুষ করেছেন বা আপনি অনুভব করেছেন, এমন কোনো অভিজ্ঞতা বা কোনো এক্সপিরিয়েন্স? সত্যি কথা বলতে, ভগবানে আমি বিশ্বাস করি ঠিক, এবং আমি মনে করি লাইফের আমার প্রতিটা জিনিস যেটা হচ্ছে সেটা আমি মনে করি যে ভগবানের ইশারাতেই হচ্ছে। আমি কিন্তু মানে কালকে সকাল পর্যন্ত জানতাম না যে জয় আমাকে আজকে পডকাস্টে ডাকবে, আমি পডকাস্টে যাব। তো আমাকে জয় হঠাৎ করে মেসেজ করলো, তো সেটাও ভগবানের আশাতেই, সেটা ভগবানের ইচ্ছেতেই, ভগবান চেয়েছে বলেই হয়েছে। আমি জানি না আমার কালকে শো আছে কিনা, কালকে যদি ডেফিনেটলি আমার যদি শো হয়ে যায় সেটাও আশা করি ভগবানের আশাতেই হবে, ভগবানের ইচ্ছাতেই হবে। তো প্রতিটা জিনিস যেটা হচ্ছে সেইভাবে আমি মানে একদম ফেস টু ফেস যে হ্যাঁ এটা ভগবান একদম বিশাল কিছু মিরাকেল হয়ে গেল, আমি সেই জিনিসটা আমি কোনোদিনই ফেস করিনি। কিন্তু আমি মনে করি যে যেটা হচ্ছে, এই যে আমি এখন নিঃশ্বাসও নিচ্ছি, পরের যে নিঃশ্বাসটা নেব, এটাও আমি মনে করি ভগবানের ইচ্ছেতেই। তাই জন্য এইটাকে এবার যে যেভাবে নেবে উত্তরটা তার কাছে সেভাবেই। ওকে ওকে। তো আমাদের মোটামুটি দুটো হেলথ, একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ, একটা হচ্ছে মেন্টাল হেলথ। তো ফিজিক্যাল হুম। হেলথে যেমন আমরা এক্সারসাইজ বাগেরা করে আমরা হেলথটা একটু মেনটেন করতে পারি, বা বিভিন্ন অনেকে হুম। বিভিন্ন ডায়েট টায়েট নেন। অনেকে আবার মেন্টাল হুম। মেন্টাল হেলথের জন্য বিভিন্ন স্পিরিচুয়াল প্র্যাকটিসেস বা মেডিটেশন বা অনেক রকমের বিভিন্ন মানুষের বিভিন্ন রকম রুটিন থাকে, বা তাদের বিভিন্ন রকম শখ থাকে। তো এরকম আপনার কি হুম। কোনো মানে রুটিন আছে বা প্র্যাকটিসেস আছে এরকম? না, সত্যি কথা বলতে সেই ধরনের ওয়ার্কআউট তো বাইরে থাকলে তো করা হয় না, বাইরে থাকলে করা হয় না, টাইমও হয় না সেটা। যারা স্টেজ পারফরমেন্স যারা করে তারা জানে যে সেটা হয় না, সেটা সিনেমা সিরিয়ালের ক্ষেত্রে হয়। তো বাইরে থাকলে সেটা ডেফিনেটলি হয় না, আর সম্ভবও নয়। আর বাড়িতে থাকলে সত্যি কথা বলতে কয়েকদিন বাড়িতে থাকলে এত টায়ার্ড মানে থাকি যে মনে হয় না যে যাই বলে আর কি, এটা একটা মানে বাস্তব কথা। তো হ্যাঁ, মাঝে মধ্যে ওয়ার্কআউট করি ঘরেই, বিভিন্ন মানে ব্যায়ামের বিভিন্ন কিট আছে, বিভিন্ন যোগা, এগুলো তো করে নিজেকে তো ফিট সবসময় রাখতে হয়। কারণ হচ্ছে স্বাস্থ্যই সম্পদ, তো হেলথ ইজ ওয়েলথ, এটা হচ্ছে সবসময় আমাদেরকে ফলো করাটা উচিত। তো সেই কারণেই স্বাস্থ্যটার দিকেও তো নজর রাখতে হবে। নিজের দিকে নজর রাখা মানে নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখা, এটা হচ্ছে মেন কথা। নিজের দিকে নজর রাখা মানে নিজেকে আয়নাতে দেখা নয়, নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখা। তো সেক্ষেত্রে করা হয়, যতটা সম্ভব ততটা করি, কিন্তু আমি একটু অলস প্রকৃতির, ওই জন্য খুব একটা করি না। আচ্ছা আচ্ছা। তো মেনলি আমরা এক্ষুনি আগে একটু কথা বললাম যে যাত্রা শিল্পের ক্রেজের মানে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তো মানুষজন বা হুম। অডিয়েন্সের পক্ষে মানে সম্বন্ধে আপনি কি বলতে চান, যে যাত্রা শিল্পে যদি আবার ভবিষ্যতে আগের মতো সেই স্টেজে নিয়ে যেতে হয়, বা এর আবার হুম। পুনরুত্থান করতে হয়, এর জন্য কি কি করণীয়, বা মানুষজনের কি কি করা উচিত, এই সম্বন্ধে যদি একটু বলেন। যাত্রাকে অবশ্যই আগের পর্যায়ে ফিরিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, এবং ফিরিয়ে নিয়ে যাওয়াটা উচিত বলে আমার মনে হয়। যদি বাংলার পুরনো ঐতিহ্যকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে অবশ্যই
যাত্রাকে এবং বিভিন্ন যেগুলো স্টেজ পারফরমেন্স আছে সেগুলোকে ফিরিয়ে আনতে হবে। এবং তার যেটা সেভাবে কিভাবে ফিরিয়ে আনা সম্ভব, দেখুন এটা হচ্ছে প্রতিটা মানুষের মানে মনের উপর ডিপেন্ড করে, সে যদি চাইলে সে ফিরিয়ে আনবে। আমরা কজন যাত্রা শিল্পী মিলে আমরা এই জিনিসটাকে ফিরিয়ে আনবো বললে তো হয় না। যদি আমরা টিম করলাম, আমরা বিভিন্ন যাত্রাতে সব জায়গা পুরো পশ্চিমবঙ্গ মিলিয়ে আমাদের 150টা, হয়তো মোটামুটি 150টাকে তার বেশি আমি ঠিক জানি না, হয়তো টিম আছে। তো আমরা আমরা তো টিম করেছি। তো আমাদেরকে যদি মানুষজন ভালোবেসে যদি কাছে না ডেকে নেয়, তাহলে আমরা যে জিনিসটা কি, আমরা সেই ঐতিহ্যটাকে চারিদিকে ছড়িয়ে দেবো কি করে? সেই যাত্রা জিনিসটা, যাত্রা ভালোবাসাটা, সেই জিনিসটাকে আমরা কি করে ছড়িয়ে দেবো? তো তার জন্য মানুষকে পাশে আসতে হবে, পাশে এসে হাতে হাত ধরে একসাথে দাঁড়াতে হবে পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য অবশ্যই। এবং সব থেকে মেন কথা যেটা হচ্ছে, আমি একটাই কথা বলবো দর্শকের উদ্দেশ্যে এবং যাত্রা শিল্পীদের উদ্দেশ্যে এই কথাটা, কারণ তারা যাত্রাকে অবশ্যই ভালোবাসে বলেই তারা যাত্রাটাকে করছে। তো যা দর্শকদের উদ্দেশ্যে, কমিটির উদ্দেশ্যে একটাই কথা বলবো, যাত্রাকে ভালোবাসুন, যাত্রার পাশে থাকুন, যাত্রাটাকে বাঁচিয়ে রাখুন, ব্যাস। তো মেইনলি আমরা এখনকার দিনে যেটা দেখতে পাই যে বেঙ্গলি যে অডিয়েন্স যারা বা বেঙ্গলি মানুষজন যারা নিজেদের সংস্কৃতি ধীরে ধীরে হয়তো তাদের কাছে হ্রাস পাচ্ছে, কারণ আমরা অন্য কারু সংস্কৃতি আমরা আপনাতে একটু ব্যস্ত হয়ে পড়ছি। যেমন বাংলা, হুম। শুধু যাত্রা বলবো না, বাংলা সিনেমারও একটা হ্রাস পাচ্ছে। একটা আগেকার যে সিনেমার জনক বলা হতো বাংলা সিনেমাকে, সেই জায়গায় আজকে বাংলা সিনেমা নেই, কারণ অডিয়েন্স নেই। অডিয়েন্স এখন হিন্দি, তেলেগু এইসব সমস্ত বিভিন্ন বড় বড় মুভি দেখতে ব্যস্ত। তো সেই সম্বন্ধে আপনার কি মনে হয়, মানুষ কেন এই সংস্কৃতি বিমুখ, বা মানুষ কেন অন্য সংস্কৃতির প্রতি এত অ্যাট্রাকশন হচ্ছে, এই সম্বন্ধে আপনার কি ধারণা? এই সম্বন্ধে সত্যি কথা বলতে গেলে এটা খুবই গুড কোশ্চেন যে যেটা টলিউড যেটা আগে ছিল বাংলা সিনেমা, সেটা সিনেমার জনক বলা হতো। এই সময়কার সত্যজিৎ রায়, যারা যারা ছিলেন, ওনারা মানে সিনেমাটাকে যারা জন্ম দিয়েছেন। তো মেনলি আজকে মানুষ বিমুখ হচ্ছে, তার কারণ হচ্ছে তারা কিছু মানে নিত্য নতুন কিছু পাচ্ছে না। এর জন্য আমি বলবো যে শুধু যে সিনেমা দায়ী এটা নয়, এর জন্য দর্শকও কিছুটা দায়ী। কারণ দর্শক মানে একটা কথা আছে না, হিন্দিতে একটা কথা আছে, ঘর কা মুরগি ডাল বরাবর। এই 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 একটা যে কথা আছে, এই এই জিনিসটাকে তারা হচ্ছে টলিউডটাকে বা বাংলা সিনেমাটাকে তারা মনে করছে এটা তো কলকাতার টলিউড, এটা তো এই এই ইন্ডাস্ট্রি, এখানে দেখে কি হবে, এর থেকে বরঞ্চ এই টাকা বাইরে তেলেগুতে বা তামিলে বা হিন্দিতে ইনভেস্ট করলে এটা হচ্ছে ভালো। আগে এই জন্য অনেক কিন্তু হলও এখন বন্ধ হয়ে গেছে, এখন কিন্তু হলও আর আগের মতো নেই। তার একদম। কারণ একটা সোশ্যাল মিডিয়ার একটা ইম্প্যাক্ট তো মানুষের পড়ছেই। তাছাড়া বাড়ি বাড়িতে টিভি, এটা তো একটা পড়ছে, এই জন্য মানুষ হলে যাচ্ছে না। এবং হলে গেলেও, আর তার থেকে বড় কথা হচ্ছে যেটা, ডিরেক্টররা যারা আছেন, প্রডিউসাররা যারা আছেন, তারা মানে মানুষ কি চাইছে মেনলি, তারা সেই জিনিসটাকে বুঝে বই বানাতে পারছেন না। এটা এটা হচ্ছে মেন, এটা হচ্ছে মেন। তো এর জন্য দর্শকও যেমন ভাবে দায়ী, ডিরেক্টররাও তেমন ভাবে দায়ী। তো বাকি কথা তো বলতে হবে না যে তারা কি করতে পারছেন না বা তারা কি বানাচ্ছেন, সেটা আশা করি বাংলার জনগণ সবাই জানে যে তারা বাংলার ডিরেক্টররা কি কি বানায়। তো সেটা নিয়ে আর শুধু শুধু না বলাটাই ভালো। তো আমি মনে করবো সেই জিনিসটা থেকে বেরিয়ে এসে, এখনো সময় আছে, এখনো সময় আছে, নিত্য নতুন যদি বই, নিত্য নতুন ভাবে যদি হচ্ছে তারা মাথায় প্ল্যান করে যদি সেইভাবে বানায়, তো তার থেকে আমার মনে হবে যে খুবই মানে। তো আমরা পডকাস্টের প্রায় অন্তিম পর্যায়ে বলা যেতে পারে এসে পৌঁছেছি। তো আপনার কাছে আমার একটা কোশ্চেন, যেমন লাইফের এই পর্যায়ে এসে বা এই স্টেজে এসে আপনি লাইফের সম্বন্ধে কি উপলব্ধি করেছেন? লাইফের সম্বন্ধে এই পর্যায়ে এসে যেটা আমি উপলব্ধি করেছি সেটা হচ্ছে, মানুষ লাইফের সম্বন্ধে উপলব্ধি করে আমার যেটা মনে হয়, আমি কিন্তু যতগুলো মতামত দিলাম সব কিন্তু আমার পার্সোনাল মতামত। তো একদম একদম। এটা হচ্ছে ব্যাপার, হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যাপার। লাইফ যেটা উপলব্ধি মানুষ করে, মানুষ যেটা দেখে, সে সেটাই তার লাইফের সঙ্গে রিলেট করে, যে এই জিনিসটা আমি এখানে দেখছি, এই জিনিসটা আমার লাইফে কি ঘটছে, বা যদি বা ঘটে থাকে তাহলে ওটা কত ভালো ঘটেছে, আমারটা কত ভালো ঘটলো, ওটা কত খারাপ ঘটেছে, আমারটা কত খারাপ ঘটলো। তো এই কারণে আরেকটা জিনিস আছে হচ্ছে প্রফেশনালিজমের দিক থেকে দেখতে গেলে, মানুষ যে যে প্রফেশনে থাকে, সেই প্রফেশনটা দিয়ে নিজের লাইফটাকে সে মানে জাজ করে, যে আমি এই প্রফেশনাল থেকে, আমি ধরলাম যে একটা প্রফেশনালে আমি মান্থলি হয়তো আমি 10,000 টাকা ইনকাম করি। তো সেই জায়গাতে 10,000 টাকা ইনকাম করে সে তখন তার নিজের লাইফটাকে সে করে, যে 10,000 টাকাটা তো আমি ইনকাম করলাম, এতে আমার কি ভালোভাবে কি সংসারটা চলছে, এতে কি আমি মানে ঘরের লোকের মুখে কি আমি খাবারটাকে আমি তুলে দিতে পারছি ঠিক করে। সে সেই জিনিসটা সে তারপরে যখন সে দেখতে পেলো যে হ্যাঁ এটা ঠিকঠাক চলছে,
বলছে, তখন সে মনে করলো না আমি লাইফে আমি সুখী, আমি লাইফে একদিন ধরে পড়াশোনা করে আমি যেটা আমি অ্যাচিভ করেছি না আমি ঠিক আছি। তারপরে সে যখন সে দেখলো যে না আমি এই জিনিসটা করে তো আমি ঠিকঠাক ভাবে পারছি না, আমার তো এই জিনিসটা করে তো আমি সাকসেস হতে পারছি না আমার ফ্যামিলির দিক থেকে বা পারিবারিক দিক থেকে, আমি একজন স্বামী হিসেবে, একজন বাবা হিসেবে, একজন ছেলে হিসেবে আমি তো মানে সাকসেস নই, আমি এটা তো করতে পারছি না। তখন ডিপ্রেশনে চলে যায়। তখন সে ডিপ্রেশনে চলে গেলে মনে করে যে হ্যাঁ এই লাইফটা আর কিসের লাইফ, এই লাইফটা করে আমি এতদিন করে কোনো কিছু করতে পারলাম না। হ্যাঁ, তো আমি আমার প্রফেশনাল, আমি আমার প্রফেশন যেটা আছে যাত্রা, আমি সেটা বলছি, সেটা করে আমি খুবই খুশি। তো মানুষের সত্যি কথা বলতে গেলে যেটা, মানুষের ভালোবাসা পেয়েছি, অনেক পরিচিতি পেয়েছি। হুম, মানুষ এক নামে বললে চিনতে পারে। তো এই জিনিসটা খুবই ভালো লাগে। বিভিন্ন কমিটি থেকে হয়তো গত বছর বা তার আগের বছর আমি হয়তো সে কমিটিতে যেতে পারিনি, তার আগের বছর হয়তো গেছিলাম, তারা আজ পর্যন্ত ফোন করে জিজ্ঞাসা করে যে দাদা কোন দলে আছো, কি ব্যাপার, সমস্ত কিছু জিজ্ঞাসা করে, ভালো মন্দ জিজ্ঞাসা করে, বাড়ির খোঁজ খবর নেয়। তো সেইগুলো খুবই ভালো লাগে। তো আপাতত এই সমস্ত কিছু নিয়ে আমার লাইফ নিয়ে আমি খুবই হ্যাপি আছি। তো আপাতত এবার আগে দেখা যাক কি হয়। ওকে, ওকে। তো অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের একটু উপহার করার জন্য। তো আমাদের পডকাস্টে এসে আপনার কেমন লাগলো? সত্যি কথা বলতে এটা আমার প্রথম পডকাস্ট, এটা আমার লাইফের প্রথম পডকাস্ট। এমনিতে অনেক মানে ইন্টারভিউতে আগে গেছি, তো সেখানটাতে মানে বিভিন্ন যারা যাত্রার যে পেজগুলো আছে সেরকম জায়গাতে আগে অনেক কথা বলেছি, কিন্তু এটা সত্যি কথা বলতে প্রথম পডকাস্ট। তো খুবই ভালো লাগছে, সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে গেলে একদম মানে এক বিন্দুও যেটার মধ্যে হচ্ছে মিথ্যে নেই। মানে এতক্ষণ পর্যন্ত যেটা বলেছি তার মধ্যে মিথ্যে নেই, কিন্তু এই কথাটার মধ্যে একটুও জল মেশানো নেই। সেটা হচ্ছে যে আজকে মনে হচ্ছে যে হ্যাঁ লাইফে সত্যিকারে কিছু একটা করেছি। জয়ের পডকাস্টে যে সত্যিকারে মনে হচ্ছে হ্যাঁ লাইফে কিছু একটা করেছি, তার জন্য জয় আমাকে মনে করেছে, জয় আমাকে ডেকেছে। আর সত্যি কথা বলতে গেলে ওই যে ঘর কা মুরগি ডাল বরাবর, এই যখনই ঘরের লোক যখন এটা না মনে করবে, যখনই মনে করে জয় ডেফিনেটলি আমার বাড়ির লোক, তো সেইটা যখনই হচ্ছে জয় মনে করেছে যে না এ কিছু একটা করেছে, আমাকে ঘর কা মুরগি ডাল বরাবর মনে করেনি, তখনই মনে হচ্ছে যে না লাইফে সত্যিকারে কিছু একটা করেছি। তো খুবই ভালো লাগছে। আর মানে নিজেকে খুবই ধন্য বলে মনে হচ্ছে। আর জয়কে অনেক অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো অসংখ্য ধন্যবাদ জয়কে। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমাদেরও চ্যানেলও এটা প্রথম মানে শুরু আর পর্যায়ে বলতে পারেন, আমরা চ্যানেল নিউ স্টার্ট করেছি। তো এইভাবেই আপনাদের সাপোর্ট পেতে থাকলে আমরাও নিশ্চয়ই ভবিষ্যৎ দিনে আরো বিভিন্নভাবে এবং আপনাকে হয়তো আমাদের স্টুডিওতে ডেকে এনে আরো ভালোভাবে আমরা পডকাস্ট রেকর্ড করতে পারবো। তো অবশ্যই অবশ্যই। দর্শক বন্ধুদেরও সাপোর্ট দরকার, আপনাদেরও সাপোর্ট দরকার। তো বাকি আজকের পডকাস্ট এখানেই শেষ করছি, এবং এই ধরনের কন্টেন্ট বা পডকাস্ট যাদের ভালো লেগে থাকে বা আপনার লাইফে যদি কোনো ভ্যালু অ্যাড করে থাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমরা ভিডিও পোস্ট করা মাত্রই আপনার কাছে সর্বপ্রথম ভিডিওটি পৌঁছয়। ধন্যবাদ।